বাংলাদেশ আইন সমিতির সম্মানিত সভাপতি জনাব আফজালুল মনির, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনুপস্থিতি কিংবা বিলম্বের কারণে। আপনারা জানেন যে গত 30শে জুলাই মহামান্য রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল অফিসে 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসে কিছু কিছু ব্যক্তি যারা রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক পরিচয় কিংবা রাজনৈতিক গণ্ডির বাইরে গেছে। এমন দুজন ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরস্থানে আমাদের দোয়া, ফাতেহা এবং পুষ্পস্তবক অর্পণের একটা কর্মসূচি ছিল। আমরা সবাই সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আসতে গিয়ে আমার বিলম্ব হয়েছে। এই সমিতির সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান খান এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সহ-সম্পাদক, হাইকোর্ট নির্বাচিত। It has got a very good meaning because whenever someone claims that he is an office bearer or used to be office bearer of Supreme Court Bar Association, don't think that he is also elected. So there are many people pretending to be the elected office bearer, but they are not. Because I'm seeing many of the law students from Dhaka University are here probably. So I shall be trying to addressing these issues, particularly the challenges they will be facing in coming to this profession. I was just sharing this valuable speech of Dr. Burhanuddin Khan, আমার শ্রদ্ধেয় শিক্ষক। ইতিপূর্বে নিশ্চয়ই জনাব শিশির মনির, জনাব মাহবুদ্দিন খোকন, জনাব আহসানুল করিম, Justice Miftahuddin Ahmed Chaudhary, an alumni from Dhaka University, Justice Jafar Ahmed, Barrister Nasiruddin Oshim, Barrister Shiuli, and my beloved junior Habib, alias Habibur Rahman সহ যারা বক্তব্য রেখেছেন কিংবা বলেছেন বলে বলি, তাদের সবার উদ্দেশ্য করে দু একটি কথা বলতে চাই। যতটুকু শুনেছি তার কতগুলো রেসপন্স করি। ফার্স্ট অফ অল, বার কাউন্সিল বিং দ্য রেগুলেটরি বডি, বার কাউন্সিলের কাছে মানুষের প্রত্যাশাটা খুব সহজ এই কারণে যে বার কাউন্সিলে যারা দায়িত্ব পালন করেন তারা সোসাইটিতে অনেক ফোকাসড, লয়ার্স কমিউনিটির মধ্যে অনেক ফোকাসড। কিন্তু আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, আমার বিশ্বাস খ ইউনিটে যারা চান্স পেয়েছেন তারা প্রত্যেকেই আপনাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে প্রথমে 1 কিংবা 2 নম্বরে ল রেখেছেন। এটা রেখেছেন। আমাদের অনেক সহকর্মী, আপনাদের বন্ধু বান্ধব যারা একই সঙ্গে পড়াশোনা করেছে, অনেকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সেখানে হয়তো তার পছন্দের তালিকায় ল নেই। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে যেখানে তারা ল পাস করেন, সান্ধ্যকালীন কলেজ আছে সেখান থেকে ল পাস করেন, ব্রিটিশ ইউনিভার্সিটি থেকে ল পাস করেন, এখানে বসে পাস করেন, লন্ডনে গিয়ে পাস করেন, অস্ট্রেলিয়ায় গিয়ে করেন, নিউজিল্যান্ড গিয়েও করেন, দু একটা আমেরিকায় গিয়েও করেন। সো এই যে ফ্রম ডিফারেন্ট সোর্সেস, কামিং ফ্রম ডিফারেন্ট সোর্সেস, সুতরাং মেধার যে লেভেল, যেটা আমরা মনে করি আপনারা আমাদের কাছে প্রত্যাশা করেন টু এনশিওর, ওই ব্রিডিং প্লেসটা কিন্তু সেরকম এক এবং অভিন্ন না। এটা আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এবং স্যারকে যে কথা বলি, আমরা ক্রমান্বয়ে লক্ষ্য করছি যে আমাদের মেধার যে অধোগতি, মেধার অধোগতির কারণে যেখানে মেধার চর্চা হওয়া উচিত সেখানে মেধার চর্চার পরিবর্তে হয় পেশা শক্তির চর্চা। এই সমাজ মানতে হবে। আমরা বার কাউন্সিলের নতুন অ্যাডহক কমিটি যখন গঠন হয়েছে আমরা খুব আশাবাদী হয়েছি। আমাদের অনেক তরুণ প্রতিশ্রুতিশীল আইনজীবী যারা আগামী দিনের আইনজীবীদেরকে চিন্তা করেন, ল স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য চিন্তা করেন, তারা বার কাউন্সিলের দায়িত্ব এসেছে। এবং লিগ্যাল এডুকেশন একটা মানুষের এক সময় বার কাউন্সিলে ছিল, এটা একটা প্রত্যাশা।
আমরা ব্যারিস্টার রাগিবুল চৌধুরীকে দিয়ে লিগ্যাল এডুকেশন কমিটি গঠন করেছি এবং এই কমিটি অচিরেই কাজ শুরু করবে ইনশাআল্লাহ। তাতে কি কোনো সমাধান হবে? হবে না। যারা এখন ল পড়ছেন, আমি বিশ্বাস করি যদি আপনারা অসত্য না বলেন, তাহলে প্রত্যেকের মনের মধ্যেকার ইচ্ছা কত তাড়াতাড়ি জুডিশিয়ারি দিবেন, কত তাড়াতাড়ি সিভিল জজ হবেন, কবে ডিস্ট্রিক্ট জজ হবেন, জীবনের চিন্তা শুধু ডিস্ট্রিক্ট জজ পর্যন্ত। আপনার ক্লাসের টপাররা দেখবেন সব প্রথম চান্সে, কারণ ওখানে তার একটা সুনিশ্চিত জীবন, একটা আর্থিক একটা নিশ্চয়তা আছে, যেটা এই প্রফেশনে নাই। সুতরাং অর্থ একটা বিরাট ফ্যাক্টর, আর আমাদের সামাজিক চাপ। আমরা লিগ্যাল প্রফেশনটাকে ইনস্টিটিউশনালাইজ করতে পারি নাই। বোরান স্যার ঠিকই বলেছেন। সে ফর এক্সাম্পল, পড়তে ওঠার সঙ্গে সঙ্গে বাপ মা টাকা দিল, কমপক্ষে 4 তলা নিজের তাগিদে কিংবা বাপ মার থেকে চাপের মধ্যে ছেলে তো কদিন পরে পাশ করবো, আপনার টেনশন কবে পাশ করবো, কবে 2 টাকা ইনকাম করবো, বা কবে বাপ মার মুখে হাসি ফোটাবো। আর যখনই প্রফেশনে আসতে শিখবেন তখনই শুনবেন প্রথম ক্লাসে সিনিয়র খুঁজে পাবেন না। সিনিয়রের পুরনো কলিগের কাছে জিজ্ঞেস করে বললেন, স্যার তো মাঝে মাঝে আগে সপ্তাহে 100 টাকা দিত, এখন তো তাও দেয় না। তখন আসবেন কেন? এই জন্যে বার কাউন্সিলে যখন আমি নির্বাচনের সারা দেশে গেছি, আমি একটা প্রশ্ন করেছিলাম, একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যদি ইন্টারেস্ট ফ্রি যদি একটা লোন দিতে পারি অ্যাটলিস্ট ফর 5 years, যে 5 বছর তুমি প্রফেশনের মধ্যে থাকবা এবং 5 বছরের পরে তোমার এই ইন্টারেস্ট ফ্রি লোন সেটা তুমি পরবর্তীতে পেলে। আমরা মোটামুটি আইডিয়া করে নিছি, একটা ছেলে যদি সিরিয়াস প্রফেশনাল হয় তাহলে 5 বছরের মধ্যে তার পায়ের উপর দাঁড়ানোর মতো শক্তি সামর্থ্য অর্জন করে। আর এই 5 বছরও যদি কোনো রকম শক্তি সামর্থ্য একবার দাঁড়িয়ে যায়, সে হবে বাংলাদেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আমি আমাদের যে বার কাউন্সিলের যে পরীক্ষার সিস্টেম, এটা আমার একটা প্রস্তাব ছিল যে আমরা একবারে পাবলিক সার্ভিস কমিশনের মতো পরীক্ষা পদ্ধতি করি করে টপার, এই যে আপনি লোন দিবেন, আপনি তো সবাইকে টম ডিক অ্যান্ড হ্যারিকে দিবেন না, আপনি ব্যাক বেঞ্চারকে দিবেন না। আমরা প্রথম দিকে ফার্স্ট স্ক্রুটিনি করি যে 200 কিংবা 300 কিংবা 400 স্টুডেন্টদেরকে আমরা এই সুযোগটা দেব এবং তাদেরকে দিয়ে আলটিমেটলি এই প্রফেশনে মেধার দিক থেকে মেধাবীদেরকে আসতে হবে। আমি অত্যন্ত ফ্রাস্ট্রেটেড, বিশ্বাস করেন, অত্যন্ত ফ্রাস্ট্রেটেড এই কারণে, আমরা যারা মিডিল বেঞ্চার ছিলাম, মিডিল বেঞ্চারকে এবার ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রন্ট বেঞ্চার ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে রাজনীতি করতে হবে, চলে গেছে মিডিলে, কিন্তু ওই যে ফার্স্ট বেঞ্চার ছিল কেউ আর ব্যাক বেঞ্চারে নিতে পারে নাই কোনোদিন জীবনে। তো এই সমস্ত লোকজনগুলোকে আমাদের টার্গেট করতে হবে, এটা পলিসি ইস্যু। আপনি খেয়াল করে দেখেন, এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াই, দেখবেন সব ইউনিভার্সিটির পড়ার মধ্যে কিন্তু মিল নাই, কারিকুলামের মধ্যে মিল নাই। বার কাউন্সিলের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি ঠিক মতো পড়াচ্ছে কি পড়াচ্ছে না। যে দেশে ল স্টুডেন্ট ভুয়া সার্টিফিকেট দেওয়ার জন্য ইউনিভার্সিটি সনদ বন্ধ করতে হয় একাধিক ইউনিভার্সিটির, সেই দেশে আপনি মনে করেন সব ফেরেশতারা গ্রহণ করবেন। যে দেশে ডাক্তার না কিন্তু ডাক্তার লেখার জন্য কোর্টে মামলা করে, সুপ্রিম কোর্টে মামলা হেরে দেওয়ার পরে নিজেরা ডাক্তার নিয়ে জোর করে লিখে, আপনি সেখানে মনে করছেন সব আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলবো। এরকম আশা করা তো কোনো দূরও না। এবং যদি বার কাউন্সিলের নেতৃবৃন্দের কাছে রাতারাতি প্রত্যাশা করেন তাহলে তাদের উপর অন্যায় করা হবে। আপনাকে হোল সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আমার অ্যাটর্নি জেনারেল অফিসে আমাদের বর্তমান আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানের একটা চমৎকার উদ্যোগের কথা আপনাদের শেয়ার করতে হবে। তিনিও ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের একজন সূত্র সন্তান। ইউএনডিপির সঙ্গে আমাদের একটা প্রজেক্ট আছে, তাতে অনার্স পাস করা 25 জন স্টুডেন্টকে ইন্টার্ন হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিসে দেয় এবং প্রথম ব্যাচ 6 মাস ট্রেনিং করার পরে দ্বিতীয় ব্যাচ এবার শেষ হচ্ছে, হয়তো নেক্সট মান্থ থেকে 6 মাস হবে। আপনি বললে বিশ্বাস করবেন না, এই ছেলে মেয়েগুলো এত বেশি মেধাবী, আমি মাঝে মাঝে থয়ে যাই। এই মেধাবীদেরকে কি কাজ করাইছে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে? সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলকে একটা চিঠি লিখেছি, বাংলাদেশের একটা বায়োলেটারাল ইস্যুতে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলকে চিঠি লিখেছি। গত সপ্তাহে সে চিঠির উত্তর আসছে। বিদেশের টাকা কিভাবে বাংলাদেশে ম্যানেজমেন্ট করতে হবে লিগাল রিসার্চ করে আছি তাদেরকে দিয়ে।
দাড়ি কমা সেমিকলন পর্যন্ত পরিবর্তন করিনি, সেই রিপোর্টটা গভর্নমেন্ট অথরিটিকে দিয়েছি। গভর্নমেন্ট অফিসের লিগ্যাল পজিশন কি, এই ছাত্র যারা মাত্র অনার্স পাস করে মাস্টার্সে পড়ে, এদেরকে পাঠাইছি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং তাদেরকে সেখানে অ্যাপ্রোচ করেছে এবং তারা আমাকে ফোন করে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছে, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে আপনি পাঠিয়েছেন যেটা নিয়ে আমরা এতদিন পর্যন্ত স্ট্রাগল করছিলাম। কারণ কি জানেন তারা কেন হয়েছে? ওই যে ইউএনডিপি সিলেক্ট করেছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিকে বলে দিছে যে তোমার ক্লাসের টপার 1 থেকে 3 বাদের অন্য কোনো স্টুডেন্টকে পাঠাতে পারবে না। তো টপাররা তো তাই হবে। আমাদের এরকম টপারদেরকে আকৃষ্ট করতে হবে এই প্রফেশনে। এই আইনজীবীরা জজ হবে, এই আইনজীবীরা প্রধান বিচারপতি হবে, এই আইনজীবীরা অ্যাটর্নি জেনারেল হবে, এই আইনজীবীরা প্রধানমন্ত্রী হবে, এই আইনজীবীরা মন্ত্রী হবে, এই আইনজীবীরা দেশ চালাবে। কিন্তু আপনার মেধাশূন্য লোকজন প্রত্যেক দিন এখানে পুশ করতেছেন, যার নেই কোনো গতি সে করে ওকালতি। এই যে একটা স্বতঃসিদ্ধভাবে মানুষের মধ্যে। আরেকটা কথা শেষ করব, কথা বলি, তরুণ বন্ধুদেরকে বলি, সবাই খুব শর্টকাটে জীবন যায়। যেহেতু একটা চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা বলি, তোমাদের উদ্দেশ্য করে বলি। এই গল্পটা আমি এর আগেও বলেছি, অনেকে আমাদের লয়াররা জানেন। আমার সিনিয়র ছিলেন খন্দকার মাহবুদ্দিন আহমেদ মরহুম, আমাদের নাসিরউদ্দিন অসীম সাহেবেরও সিনিয়র। আর ডক্টর বোরহানউদ্দিন খান ওনার অগ্রজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্দকার শামসুদ্দিন মাহমুদ, নেহাল সাহেবের পিতা, যিনি নেহাল সাহেব হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির হেড অফ ল, ডিন মনে হয় এখন। ওনার ছোট ভাই ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কে কামরুদ্দিন, ওনার ভাই। আমি ওনার সঙ্গে কাজ করতাম। তো উনি সাধারণত আমরা খুব আর্লি চেম্বার শুরু করতাম। তো আমরা যখন চেম্বার শুরু করতাম এবং আমরা আর্লি শেষ করতাম, কারণ আমরা একদিন চেম্বার শুরু করে পরের দিন শেষ করতাম। আমার সিনিয়র চেম্বারে আসতো সাধারণত 11টা থেকে 11:30 দিকে। আর আমার চেম্বারে আমার সিনিয়র আমাকে সর্বশেষ বাসায় নেওয়া দিত 4টা থেকে 4:30 দিকে। এই 11 থেকে 11:30 হচ্ছে রাত, আর 4টা থেকে 4:30 হচ্ছে ভোর। এবং একদিন না, দুদিন না, বছরের পর বছর আমার এভাবে জীবন গেছে। এমনি পুরো ম্যাডাম আসে না, এমনি আসে না। আমি ওই বলতেছি, তোমাদেরকে বলি, তোমরা অত্যন্ত ফরচুনেট, এখন তোমাদের যে কোনো জিনিসের মধ্যে অনেক সুবিধা আছে। আমি কথা শেষ করবো এই কথা বলে, এখানে যারা আমরা এখানে কষ্ট করে পরিশ্রম করে যাদেরকে তুমি মনে করো যারা কথা বলতে পারে কিংবা কথা শোনা উচিত, তাদের প্রত্যেকের সেম ব্যাকগ্রাউন্ড, সেম কষ্ট পরিশ্রম করতে এসে। আমি আমারটা জানি বলে তোমাদেরকে বললাম। সেম আহসানুল করিম বলো, রফিকুল হক স্যারের জুনিয়র ছিল, শিশির মনির সাহেব আমাদের মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে ছিলেন, আমাদের জাফর ভাই ছিল গাজীউল হক সাহেবের সঙ্গে, আমাদের অসীম ভাই ছিল আমাদের খন্দকার মাহবুদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে। আমাদের সেম কষ্ট পরিশ্রম করতে। শেষ কথা বলি, এই অনুষ্ঠানের সঞ্চালক হাবিব হচ্ছে আমার চেম্বারে কাজ করে। তো আমি আর আমার স্যারের পালন করে খুব বেশি ধরে রাখতে পারি নাই। আমি এখন মোটামুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার পর 9টা সাড়ে 9টার দিকে যাই, আর 12টার একটু পরে বাসায় ফিরি, আর সকালবেলা 8টার সময় অ্যাটর্নি জেনারেল অফিসে উপস্থিত হই।